তো আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সময় স্রোতের প্রতিকূলে আছে দেশ, অনুকূলে আসার কোনো দিক দিশাও নেই, কারো কাছে নেই কোনো নির্দেশনা। এসব নিয়ে আজকে আলোচনা, স্থিতি ও পরিস্থিতি। কথা বলতে স্টুডিওতে আছেন সমাজতাত্ত্বিক ও গবেষক ডক্টর সলিমুল্লাহ খান এবং লেখক গবেষক ও সাংবাদিক আফসার চৌধুরী। স্বাগত আপনাদের। সলিমুল্লাহ খান, রাজনৈতিক দার্শনিক বৈজ্ঞানিক মতের প্রকাশ ও বিচার, ভিন্ন মত সহ্য করা, এসব ক্ষেত্রে আমরা কোন অবস্থায় আছি? মত প্রকাশের যে স্বাধীনতার জন্য সরকারি বিধিনিষেধের বাইরে আর কাকে আপনি হুমকি মনে করেন, বা কোন জায়গা আপনার কাছে হুমকির মতো মনে হয়? অনেকগুলি প্রশ্ন করলেন, মনে হচ্ছে যেন সিরিজ। একটা একটা শুরু করি। আমরা আসলে পৃথিবীতে কোন অবস্থায় আছি সেটার একটা যাত্রাপথ হচ্ছে জাতিসংঘ। জি। এবং জাতিসংঘের যে মানবাধিকারের দলিল 1948 সনে গৃহীত হয়েছে, সেইখানে মানুষের বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, এগুলোর এক ধরনের শর্তহীন গ্যারান্টির সাথে দু একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সেটা পরিষ্কার করার জন্য 1966 সনে, যেটাকে ইংরেজিতে বলে ইন্টারন্যাশনাল কোভনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, তাতে কতগুলো ধারা আছে। যেমন ধরেন 6 নম্বর ধারা, সেখানে বলা হচ্ছে যে কাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। বলেছে যাদের বয়স 18-র নিচে তাদের মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, উদাহরণ দিচ্ছি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই দলিলটা পৃথিবীর বড় দেশ হওয়া সত্ত্বেও 1992 সন পর্যন্ত র্যাটিফাই করে নাই তার সেনেটে। না করার কারণ ছিল, তারা বলছিল কি আমরা 16 বছরের উপরে লক্ষ্য মৃত্যুদণ্ড দেয়, এটা আমাদের ডোমেস্টিক আইন। আচ্ছা, এরকম আরেকটা আছে যে সেখানে এই দলিলটার 1966 সনের আন্তর্জাতিক যে চুক্তি, কোভেনেন্টের অনুবাদ চুক্তি করাই ভালো, যেটা বলে কি নাগরিক অধিকারের এবং রাজনৈতিক অধিকারের চুক্তিনামার 20 নম্বর ধারায় আছে 1 এবং 2-তে, যে কোনো ব্যক্তির স্বাধীনতা এই পর্যন্ত প্রসারিত হবে না সে যুদ্ধের পক্ষে প্রকাশ্য প্রচারণা চালাতে পারবে। আচ্ছা। প্রপাগান্ডা ফর ওয়ার ইজ প্রহিবিটেড জাতিসংঘের নিয়ম অনুসারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র রেটিফাই করেনি। রেটিফাই মানে এই যুক্তরাষ্ট্র নয়, প্রেসিডেন্ট ওনার নাম হচ্ছে জিমি কার্টারের আমলে তারা 1978 সনে আপত্তি পাঠায় জাতিসংঘে যে আমরা এটা রেটিফাই করতে পারবো না। এবং সিনিয়র জর্জ বুশের সময়ও সে একই আপত্তিপত্র পাঠায় যে আমরা পারবো না। কারণ কি? আমরা যুদ্ধ ঘোষণার অধিকার চাই, মানে যুদ্ধের পক্ষে প্রচারণার অধিকার চাই। আশ্চর্য। আরেকটা কি, কোন জাতির জাতিগত, ধর্মীয়, ভাষাগত, গোষ্ঠীগত সূত্র তুলে কারোর বিরুদ্ধে ঘৃণা প্রচার করা যাবে না। হেট্রেড, রেশিয়াল, ন্যাশনাল এবং রিলিজিয়াস, এই 3টা কথার উপর গুরুত্ব দেওয়া আছে। এই ধরনের ঘৃণা প্রচারের অধিকার দিয়ে কাউকে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে তারা বলেন আমাদের সংবিধানের প্রথম ধারা, যেটাকে বলে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, মানে বিল অফ রাইটসের 1 নম্বর, সে অনুসারে বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা অবাধ হতে হবে, তাতে বাধা দেওয়া যাবে না। কিন্তু জাতিসংঘ দাবি করেছিল দুটো বাধা থাকতে হবে। যুদ্ধের পক্ষে প্রকাশ্য প্রচারণা করা যাবে না, তার মানে শান্তিপূর্ণ উপায়ে যদি কোনো বিরোধ মীমাংসা করা যায় ততক্ষণ যুদ্ধ করা যাবে না। যুদ্ধ শুধু আত্মরক্ষামূলক হতে পারবে, আক্রমণমূলক হতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এই অধিকারটি সারেন্ডার করতে চায়নি এবং তারা গ্রহণ করেছে 1992 সনে। এই সত্যি তারা 8টা শর্ত দিয়েছে। এগুলো একটাকে রিজার্ভেশন বলে, একটাকে আন্ডারস্ট্যান্ডিং বলে, একটাকে ডিক্লারেশন বলে, বিবিধ রকমের এগুলো ডিপ্লোম্যাটিক শর্ত। এইখান থেকে বলছে আমাদের দেশের অবস্থা কি তাহলে? আমাদের সংবিধান আমাদের ব্যক্তির যে চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, সেটাকে অবাধ করেছে। কিন্তু যখন বাক স্বাধীনতা, যেটা প্রকাশ্যে বলবো, এবং সংবাদপত্রের স্বাধীনতা যার অংশ, এখন তা থেকে ব্লগে লেখা থেকে শুরু করে সবকিছুকে তার ডেরিভেটিভ হিসেবে নেওয়া যাবে। এইগুলো বলা হচ্ছে শর্তাধীন। অর্থাৎ কতগুলো শর্ত আছে, প্রায় 6টা শর্ত আছে, এইগুলো করা যাবে না। যেমন একটা হলো জনশৃঙ্খলা, এই যে ধর্মীয় উস্কানি ইত্যাদি। এখন এই জায়গাটা এখন হেজি। এখন আন্তর্জাতিক ক্ষেত্রে আরেকটা যে বড় ঘটনা ঘটেছে, আমরা গত 2-1 মাসে দেখলাম ফ্রান্সে একটা ম্যাগাজিনকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, হ্যাঁ, শার্লি অ্যাবদোর, এইটাও থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এমনকি পোপ, বর্তমান যে ক্যাথলিক চার্চের যে পোপ আছেন, বিশ্বব্যাপী খ্রিস্টানদের নেতা, তিনি বলেছেন যে বাক স্বাধীনতা অবাধ হতে পারে না। বিশেষ করে অন্য ধর্মীয় অথবা জাতিগত অথবা বর্ণগত সংখ্যালঘুর বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা প্রচার করার স্বাধীনতাকে স্বাধীনতা করা যায় না। তাতে আমরা নীতিতে ফিরে আসি। আপনি যে দার্শনিক শব্দটা ব্যবহার করেছেন, দার্শনিক কথাটার অর্থ হচ্ছে এই যে মানুষের ব্যক্তির স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা প্রকৃত প্রস্তাবে অপরিসীম। কিন্তু এই একজনের স্বাধীনতা যদি এমন হয় যে অন্যের স্বাধীনতাকে ভঙ্গ করার স্বাধীনতা হয়, যেমন আমি যদি বলি আমার বাক স্বাধীনতা এটুকু হবে যে কি খালেদ মহিউদ্দিন কোনোদিন কথা বলতে পারবে না, এই বাক্যটা বলার অধিকার আমার আছে কিনা, এটাকে বলে মিথ্যাবাদীর প্যারাডক্স। যখন আমি যাহা বলছি তাহা মিথ্যা বলছি, তাহলে আমি কি বলছি? কাজে আমি আমার স্বাধীনতা এই পর্যন্ত প্রসারিত হতে পারে না যে আপনার স্বাধীনতার বিরুদ্ধে আমি এটা প্রচারণা চালাবো। অত অন্যের স্বাধীনতার বিরুদ্ধে প্রচারণা চালানোর স্বাধীনতা ছাড়া আর সব স্বাধীনতা থাকতে পারে। এখন বাস্তব পরিস্থিতিতে আসেন, এক পরিষ্কার কথা বলতেছি, এখানে দুটো সমস্যা আমাদের সামনে। বিশেষ করে অভিজিৎ হত্যাকাণ্ডের পর যে কথাটা উঠেছে এখানে,
যে অভিজিতের লেখার মধ্যে আপত্তিকর কিছু ছিল কিনা। আমার কথা হচ্ছে অভিজিতের কথায় আপত্তিকর অথবা অনাত্মকর এই প্রশ্নটা তোলার আগে আমাদের বলতে হবে যে কোনো মতবাদের জন্য, যে কোনো বক্তব্যের জন্য কাউকে হত্যা করার অধিকার কাউকে দেওয়া যায় না, এমনকি আমি বলবো রাষ্ট্রকেও দেওয়া যায় না। মতামতের জন্য রাষ্ট্র কাউকে ফাঁসি দিতে পারবে না, সেটা আমার মতের ব্যাপার মাত্র। কিন্তু তারপরেও ফাঁসি দেওয়ার অধিকার একমাত্র আইনসম্মতভাবে গঠিত আদালত ছাড়া আর কারো নেই। কাজে যে কোনো নাগরিক সে যে ধর্মাবলম্বী হোক না কেন, অন্যের মতামতের সাথে দ্বিমত করে তাকে গলা টিপতে যাবে, তাকে চাপাতি দিয়ে কুপিয়ে মারতে যাবে, তাকে গুলি করে মারতে যাবে, এটা কোনো ক্রমে আমি আলোচনায় আনার যোগ্য মনে করি না। এটা আলোচ্যসূচি নয়। এখন তাহলে বলা যাক আমাদের স্বাধীনতা অন্য দিক থেকে হুমকি কোথা থেকে আসছে? হ্যাঁ, আসছে রাষ্ট্রের তরফ থেকে। তথ্য নিয়ন্ত্রণের আইন, নানা ধরনের আইন আছে যেখানে নানাভাবে আপনাকে ছলে বলে কৌশলে আপনাকে মারা হয়। যেন বলে আপনাকে যদি হাতে মারতে না পারে, রাষ্ট্র ভাতেও মারতে পারে। এই আমাদের স্বাধীনতার উপরে একটা হস্তক্ষেপ। আমাদের ঘাড়ে মাথা যাদের দুটি নেই তাদের একটি বাঁচাতে গেলেই চুপ করে থাকতে হয়, সেই সমস্যা আছে। কিন্তু জানতে হবে যে দিক থেকে সংঘাতটা তৈরি হয়েছে সেটাকে আমরা দুভাগে ভাগ করি, সরকারি এবং বেসরকারি। এটা একটা কৃত্রিম ভাগ মাত্র। আসলে এটা আমাদের সমাজের একই জায়গা থেকে উৎসারিত হচ্ছে। সমাজের যে মতামত সহ্য না করার যে অসহিষ্ণুতা, যে কোনো মতভেদকে রক্ত দিয়ে অস্ত্র দিয়ে সমাধানের চেষ্টা করা, এইটা হচ্ছে সমাজের জন্য একটা অশুভ লক্ষণ। আমি কথাটা এই পর্যায়ে শেষ করবো এই বলে যে 1972 সনে প্রখ্যাত দার্শনিক মনীষী আমাদের আহমদ সাফা একটা বই লিখেছিলেন, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। সেটার প্রথম ভূমিকায় উনি লিখেছিলেন আমরা এমন এক সময়ে বাস করছি যখন আমাদের রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে। তা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই কথাটা আপনি কোথা থেকে পেয়েছেন? সে বলে, বোঝানা মিয়া, এটা ট্রটস্কির কথা, এখানে তো রেফারেন্স দিলে হয় না। আমাদের বাক স্বাধীনতার একটা প্রশ্ন হচ্ছে আমরা কারো কথা যখন কেউ ব্যবহার করে, কপিরাইট বলে একটা প্রশ্ন আছে, একটা পরম্পরার বলে ব্যাপার আছে। আমি মনে করি আমাদের এখানে মাঝে মাঝে আরো একটা বাক স্বাধীনতার বিপদ হচ্ছে যেটা আমরা খেয়াল করি না, সেটা হচ্ছে মানুষের এই পরম্পরার সমস্যা। আপনার কথা আমি ব্যবহার করছি, আমার কথা আপনি ব্যবহার করছেন, এবং যেগুলো সাধারণ সৌজন্য প্রকাশ, এই কথাটা আগে যে বলেছে তাকে যে একটু ভদ্রতা করে হলো তার নাম উল্লেখ করা, সেটাও আমাদের সমাজে নেই। এটা আমাদের সিভিল সোসাইটির সমস্যা বলছি। এখানে হরদম লেখা চুরি হচ্ছে, হরদম প্লেজিয়ারিজম হচ্ছে। এটা স্কুল কলেজে শুধু নয়, এই নকল সমস্যা 1971 সনে শুধু হয়নি, এটা আমাদের সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আমি এই জন্য বলি আমাদের বাক স্বাধীনতার 3 দিক থেকেই আক্রমণটা আমি লক্ষ্য করি। একটা আক্রমণ আসছে যারা বাক স্বাধীনতার সীমাকে ভার্চুয়ালি সীমাহীন বলতে যায়, আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে তার জন্য দোষারোপ করি। তারা সুপার পাওয়ার হওয়া সত্ত্বেও সুপার পাওয়ারের দায়িত্ব অবলম্বন করছে না। আর আমরা আরেকটা আমাদের রাষ্ট্র এবং এই জাতীয় যত রাষ্ট্র আছে, তৃতীয় বিশ্ব আগে যাদেরকে বলতাম, এখন কোন বিশ্ব বলবো জানি না, আমরাও এইখানে রাষ্ট্রগুলি অসহিষ্ণু, কারণ তার ক্ষমতার ভিত্তিতে সামান্যতম সমালোচনা সহ্য করতে চায় না। আমাদের আদালতগুলি আমি সবিনয়ে বলবো অসহিষ্ণু। যে কথায় কথায় আমি বিলেতের উদাহরণ দিতে পারি, বিলেতের বিচারকরা ওরা বলতেন যে এই যে স্কুল কলেজের ছাত্রদের ধরে ধরে কন্টেম্পট অফ কোর্টের জন্য শাস্তি দিয়ে লাভ নেই। বিলেতে এক আদালত দেখাচ্ছে কলেজের ছাত্ররা আদালতের দিকে জুতা ছুড়ে মেরেছে, বিচারা তাদের বলছে ওদের আসল জায়গা হচ্ছে ক্লাসরুমে, ওদের জেলে দিয়ে কি হবে? অর্থাৎ তাকে আমরা সঠিকভাবে শিক্ষা দিয়ে এসে আমাদের দিকে জুতা মেরেছে। এত সহিষ্ণু হতে আমাদের আদালত হবে না। কিন্তু আমি মনে করি বাক স্বাধীনতার প্রশ্নে আমাদের আরো সহিষ্ণুতার সীমা বাড়াতে হবে। কিন্তু তারপরে আমি বলবো বাক স্বাধীনতাকে ব্যবহার করার নামে কোনো ব্যক্তি বা কোনো পত্রিকা, কোনো প্রতিষ্ঠান আমি বলবো উস্কানিমূলক লেখা ছাপাচ্ছে, সেটা কি করে দমন করতে হবে? এটা সমাজের মনোভাব বদলাবার ব্যাপার, সেটার জন্য অবশ্যই সামাজিক আন্দোলন দরকার। আচ্ছা, যদি বাক স্বাধীনতায় ক্ষেত্রে আমরা আলোচনাটা শুরু করেছিলাম ডক্টর সলিমুল্লাহ খানকে দিয়ে, আপনি ভিন্নমত সহ্য করার ক্ষেত্রে বর্তমান বাংলাদেশের স্থিতি বা পরিস্থিতি কিভাবে বিচার করেন? যে কোনো ধরনের ভিন্নমত, সেটা ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিকও হতে পারে। আমার যেটা মনে হয়, আপনি যদি দেশের এই 42-43 বছরের ইতিহাস দেখেন, আমাদের কোনো সহিষ্ণু পর্যায়ে নাই। আমরা সবসময় অসহিষ্ণু, এবং বিভিন্ন সময় অসহিষ্ণুতা আমাদের বেড়েছে এবং বাড়তে বাধ্য। আমি একটা গবেষণা করছি, আমি তো এই গবেষণা থেকে তথ্য পাই, আমার নিজের মাথা থেকে কিছু বেরোয় না। সেটা হচ্ছে যে আমাদের সমাজে আর আমাদের যেটাকে আমরা রাষ্ট্র বলি, আসলে রাষ্ট্রের দুটো অংশ আছে, একটা হচ্ছে সরকারি অংশ আর একটা হচ্ছে সামাজিক অংশ, এবং একে অন্যকে ইনফর্ম করে, জানায়। তো প্রধানত এটা অসহিষ্ণু, এই দুইটা অংশই অসহিষ্ণু। যেটা হয়েছে, আমরা যেগুলো নিয়ে চিন্তিত হই এবং আমরা যেটা নিয়ে বক্তব্য দিয়ে কথা বলি, সেটা হচ্ছে মোটামুটি সরকারি অংশ। সরকারের যারা ঘনিষ্ঠ, পক্ষে হোক বিপক্ষে হোক, তারা সুবিধাবাদী শ্রেণী। আর এই সমাজ বলতে যেটা বোঝায়, একেবারে বিত্তহীন মানুষ, গরিব মানুষ ইত্যাদি মানুষ,
তাদের যে সম্পর্ক, তাদের যে অবস্থান, তারা সামাজিক, তারা রাষ্ট্রের কাছে যায়ও না, রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তারা মানে সরকারের সঙ্গে সম্পর্ক করে না। আমি কোনোভাবে দেখি না যে আমাদের সরকারি অংশ মানে বেশ অসহিষ্ণুতার চেয়ে কম। এবং আমাদের ইতিহাস যদি আপনি দেখেন, আমাদের ইতিহাস কিন্তু অসহিষ্ণুতার ইতিহাস। এগুলো আমরা যদি আপনি 71 সাল নিয়ে দেখেন, যদি আপনি 71 সালও কিন্তু খুব অসহিষ্ণু সময়, এবং 71-এর পরবর্তী সময় আমরা নিজেরাও দেখেছি অসহিষ্ণুতা। আমাদের রাজনৈতিকভাবে একদলীয় শাসন হয়েছে, মার্শাল ল হয়েছে, মারপিট হয়েছে, আন্দোলন হয়েছে। একটা মোটামুটি আমরা এমন একটা ব্যবহার রীতি তৈরি করেছি যেটা অসহিষ্ণুতার ভিত্তিতে। এটা কেন করেছি? এটা আমাদের সুবিধা হয়। আমি আজকে কয়েকটা দেখছিলাম জমি দখলের ওপরে, যে এই যে হিন্দুদের সম্পত্তির দখল হয়, এটাই ছিল বিষয়। তারা কি হিন্দুর হয় না মুসলমানের হয়? সবার হয়। অর্থাৎ আপনি যদি ক্ষমতাবান হন, তার আপনার ধর্মটা আপনার জন্য যে জমিটা দখল করতে চায় তার জন্য এটা সুবিধাজনক। আপনি হিন্দু হলে আপনি আপনার নেটওয়ার্ক নাই, করতে পারবেন না। আমাদের সমাজটা হচ্ছে তার ভিত্তিতে তৈরি। এখানে যেহেতু জোর জুলুমের দেশ, এখানে সহিষ্ণুতা অসহিষ্ণুতা নিয়ে কথা বলাটা একটু মানে লাক্সারি হয়ে যায়। আপনি কি বলতে চান যে আমাদের সমাজটাই আসলে জোর জুলুমের, মানে যে যার ক্ষমতা বেশি, যার শক্তি বেশি সেই? হ্যাঁ, নিশ্চিতভাবে। শুধু তাই না, আমাদের রাষ্ট্র তো আমাদের সমাজ থেকে ইনফর্মড হচ্ছে, এবং আমাদের রাষ্ট্র সমাজকে বলছে যে হ্যাঁ তুমি অসহিষ্ণু হও, তোমার সুবিধা পেতে হলে, তোমার যদি অসহিষ্ণু হয়ে তোমার সুবিধা পাওয়া যায়, তুমি অসহিষ্ণু হও। এবং সেই থেকেই আপনার এই জবাবদিহিতাহীন যে রাজনীতি, জবাবদিহীন যে ব্যবস্থা, এটা তৈরি হয়েছে। এটাকে ভালো মন্দ না বলে হয়তো আমাদের বিশ্লেষণ করে দেখা দরকার যে কোন ঐতিহাসিক পটভূমিতে এই পরিস্থিতিটা। এটা কি একদম ব্যক্তিগত বা ঘরোয়া লেভেলেও কি এই কথা? হ্যাঁ, আমি তো আজকে যেহেতু আমি কালকে ডোমেস্টিক ভায়োলেন্সের উপর রিপোর্ট দেখছিলাম, যে এইটার মতো তো ডোমেস্টিক ভায়োলেন্স খুব কম দেশে হয়, বাংলাদেশের মতো। আমাদের এগুলো চর্চার অংশ। অর্থাৎ আমরা একেবারে ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় চরম পর্যায়ে আমরা অসহিষ্ণু, আমরা অমানবিক। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে অধ্যাপক সলিমুল্লাহ খান, আপনার কাছে জানতে চাইবো যে আমরা কি আসলে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে খুব একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর মধ্যে আমরা আছি বলে দাবি করলো, আমরা কি আসলে জোর জুলুমের দেশ, যেটি ঐতিহাসিকভাবে জোর জুলুমের দেশ বলে আফসার চৌধুরী বর্ণনা করলেন, সেই অবস্থায় রয়ে গেছে কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি এবং এর পক্ষে বিপক্ষে আপনার মতামত, আপনাদের মতামত শুনবো। আমরা একটা ফিরছি বিরতি নিয়ে।